হুমায়ুন কবির এখন আর শুধু কোনো সাসপেন্ডেড বিধায়ক নন, তিনি এখন বাংলার রাজনীতির সেই মুখ যার পদক্ষেপ নিয়ে জল্পনা থামছে না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। আপনি যদি রাজনীতি প্রিয় মানুষ হন, চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। তার প্রতিটি কথা, প্রতিটি মন্তব্য, প্রতিটি ঘোষণা এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে। বিশেষ করে তিনি যেদিন বাবরি মসজিদের ধ্বংস দিবস হিসেবে পরিচিত ৬ ডিসেম্বর দিনটিকে বেছে নিলেন এবং সেদিনই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তা নিছক কোনো ধর্মীয় বা আবেগের ঘটনা নয়। এটি বাংলার ভোট ব্যাংক রাজনীতির অঙ্ক কষে নেওয়া একটি অত্যন্ত পরিকল্পিত এবং কৌশলগত রাজনৈতিক শক্তি বৃদ্ধির চেষ্টা। এই একটি ঘটনায় রাজ্যের রাজনীতিতে যে আলোড়ন উঠেছে তা স্পষ্ট। এমনকি প্রশাসনিক মহলে, আদালতে, রাজভবনে সব জায়গায় প্রশ্ন উঠছে, হুমায়ুনের এই নতুন আগ্রাসী রাজনীতি কি তৃণমূলের জন্য ভয়ঙ্কর সংকেত? হুমায়ুন কবির তৃণমূলের থেকে ১০ বছরের ব্যবধানে দুবার সাসপেন্ড হয়েছেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক বিদ্রোহীর গল্প নয়। বেশিরভাগ রাজনৈতিক কর্মী বা নেতা একবার সাসপেন্ড হলেই হয় দল বদল করে নেন, নয়তো রাজনীতি থেকে কোণঠাসা হয়ে যান। কিন্তু হুমায়ুন ঠিক বিপরীত পথে হাঁটছেন। তিনি যতই কোণঠাসা হচ্ছেন, তার উচ্চারণ ততই তীব্র হচ্ছে, তার অবস্থান ততই দৃঢ় হচ্ছে এবং তার সমর্থন বেস ততই ধীরে ধীরে সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তার দাবি ছিল ৯০ আসন আমাদের লক্ষ্য। রাজনীতির সিম্পল অঙ্ক বলবে এটি একেবারে অবাস্তব স্লোগান। কিন্তু রাজনীতি কেবল অঙ্ক নয়, রাজনীতি আবেগ, প্রতীক, অসন্তোষ, বিশ্বাস এবং পরিচয়ের রাজনীতি। হুমায়ুন সেই জায়গাটাকেই টার্গেট করেছেন। যদি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের অঙ্ক দেখা হয়, দেখা যাবে তৃণমূল কংগ্রেস গত ১ দশক ধরে প্রায় একচিটিয়া এই ভোটে আধিপত্য বজায় রেখেছে। বাম আমলে সংখ্যালঘু ভোট ছিল বামদের মূল শক্তি। কিন্তু ২০১১ সালের পর পালা বদলের সঙ্গে সঙ্গেই সংখ্যালঘু ভোট ব্যাংক প্রায় পুরোপুরি তৃণমূলের দিকে চলে যায়। বিজেপি বারবার অভিযোগ করেছে যে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপর ভর করেই তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে। এই অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও পরিসংখ্যান বলছে এই দাবিতে সত্যতা আছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি জিতে ফের ক্ষমতায় আসে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই সব আসন যেখানে মুসলিম ভোটারদের উপস্থিতি ৩৫% উপরে। সাংবিধানিক তথ্য বলছে প্রায় ৭৪টি আসনে মুসলিম জনসংখ্যা ৪০% উপরে এবং তৃণমূল সেই আসনগুলির মধ্যে ৬৯টি জিতে নেয়। আবার যেখানে জনসংখ্যার হার ৩৫ থেকে ৪০%, সেখানে ৫৭টি আসনের মধ্যে তৃণমূল জেতে ৪৬টি। এই সংখ্যাগুলি একটাই কথা প্রমাণ করে, মুসলিম ভোটাররা তৃণমূলের সঙ্গে ছিল এবং সেটাই বিজেপিকে আটকে রাখার অন্যতম সবচেয়ে বড় ফ্যাক্টর। কিন্তু রাজনৈতিক সমীকরণ কখনো স্থায়ী নয়, রাজনীতি কখনো স্থির থাকে না। বিশেষ করে ভোট ব্যাংক রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে নতুন মুখ, নতুন এজেন্ডা, নতুন আবেগ ভোটারদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক এখানেই মঞ্চে উঠে আসছেন হুমায়ুন কবির। তিনি শুধু রাজনৈতিক অসন্তোষ নয়, তিনি আচরণগত সাংস্কৃতিক প্রতিরোধের নেতৃত্ব দিতে চাইছেন। তার বক্তব্যের ধরন, মুসলিমদের অধিকার কই? কেন সরকারের টাকায় জগন্নাথ মন্দির হবে? কেন দুর্গাপূজায় টাকা দেওয়া হবে? এটি নিছক প্রশ্ন নয়, এটি ভোটারদের মনে জমে থাকা অভিমান, অভিযোগ এবং অন্যায় বোধকে জাগিয়ে তোলা। তার বক্তব্যের সুর, তার আক্রমণাত্মক অবস্থান তাকে সাধারণ মুসলিম ভোটারদের কাছে নেতা বা রাখাল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে কিনা সেটাই এখন সমস্ত দলের নজরে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে ডিসেম্বরের ২২ তারিখে তিনি নতুন দল ঘোষণা করবেন এবং সেই দলের প্রাথমিক রাজনৈতিক অঙ্ক বলছে তারা কমপক্ষে ১৩৫টি আসনে প্রার্থী দেবে। হয়তো তৎক্ষণাৎ এত সংখ্যক আসনে জয় পাওয়া সম্ভব নয়, কিন্তু রাজনৈতিক লড়াইয়ে ভোট কেটে নেওয়াটাই যদি প্রধান উদ্দেশ্য হয়, তাহলে এই ১৩৫ আসন নির্বাচনেই তৃণমূলের জন্য সতর্কবার্তা। তৃণমূল বুঝতে পারছে যে সমস্যা শুধু বিদ্রোহ নয়, সমস্যা ভোট ব্যাংক ভাগ হবার সম্ভাবনা। তার ওপরে মিম এবং আইএসএফ ইতিমধ্যেই মাঠে রয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ২৪ পরগনার নদিয়া, এই সব জেলায় মুসলিম ভোট ভাগ হলে তৃণমূলের শক্তি কমবে এবং তার সুবিধা পাবে কে? বিজেপি। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন, আমরা ৩৯% আছি আর ৫-৬% হিন্দু ভোট এক হলে বিজেপি ক্ষমতায় আসবে। যদিও এই অঙ্ক সরলীকৃত, তবুও রাজনৈতিকভাবে ভুল নয়। অন্যদিকে হুমায়ুন নিজেকে শুধু মুসলিম অধিকার রক্ষাকারী নেতা হিসেবেই প্রতিষ্ঠা করতে চাইছেন না, তিনি নিজেকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি চান মুসলিম ভোট কোনো একটি দলে লক হয়ে না থাকুক। তিনি একটি নেগোসিয়েশন পাওয়ার তৈরি করতে চাইছেন, যেখানে মুসলিম ভোট হবে একটি রাজনৈতিক দরদামের শক্তি এবং যদি কোনো দল সেই দাবি পূরণ না করে, তাহলে মুসলিম ভোটাররা সেই দলকে সমর্থন দেবে না। এটা ভারতের বেশ কয়েকটি রাজ্যে দেখা গেছে, বিশেষ করে দক্ষিণে এবং হায়দ্রাবাদ অঞ্চলে। পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি নতুন।
হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত রাজনৈতিক বয়ান এখন সংখ্যালঘু রাজনীতিতে একটি স্পষ্ট বিভাজন তৈরি করছে। একদিকে রয়েছে তৃণমূলের উন্নয়নমুখী মুসলিম রাজনীতি, যেখানে দাবি করা হয় আমাদের সরকার সবার জন্য, আমরা নিরপেক্ষ। অন্যদিকে রয়েছে হুমায়ুনের পরিচয় কেন্দ্রিক রাজনীতি, প্রথমে অধিকার, তারপর বাকি সব। এই দ্বন্দ্বই আগামী নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষায় রূপ নিতে পারে। তৃণমূলের মধ্যে তার বিরুদ্ধে যেমন শোকজ, সতর্কবার্তা, বৈঠক, আলোচনা চলেছে, শেষ পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই সাসপেনশন তাকে চুপ করাতে পারেনি, বরং তার বক্তব্য আরও তীব্র, আরও আক্রমণাত্মক হয়েছে। এবং এই অবস্থানই তাকে ইসলামী ভোটের একটি সম্ভাব্য মুখে পরিণত করছে। বিপক্ষ দলও এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে। বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাসপেনশন আসলে পাবলিক শো, ভোটারদের দেখানোর জন্য। কংগ্রেসও বলছে তৃণমূল বুঝে গেছে মুসলিম ভোট আর তাদের নিয়ন্ত্রণে নেই, তাই এখন দেখনদারি সাসপেনশন। এই বক্তব্য রাজনৈতিক হাওয়া আরও গরম করছে। এখন প্রশ্ন উঠছে, হুমায়ুন কি মুর্শিদাবাদের রাজনীতির সীমায় আবদ্ধ থাকবেন, নাকি তিনি পুরো বাংলার মুসলিম রাজনীতির নেতৃত্ব দাবি করবেন? মুর্শিদাবাদের মুসলিম জনসংখ্যা প্রায় 66%, মালদাহে 52%, নদিয়া এবং উত্তর 24 পরগনায় 26%। এই অঞ্চলগুলি হুমায়ুন এবং তার নতুন দলের জন্য শক্তির ভিত্তি হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, হুমায়ুন কি একাই লড়াই লড়বেন, নাকি তার সঙ্গে অন্য মুসলিম দল, নেতা বা শক্তিপুঞ্জ যোগ দেবে? কারণ যদি তিনি একা থাকেন তাহলে হয়তো তিনি ভোট কাটবেন কিন্তু জিততে পারবেন না। কিন্তু যদি তিনি মুসলিম রাজনীতিকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে। তবে বিপরীত যুক্তিও রয়েছে। সংখ্যালঘু ভোটাররা বহুবার রাজনৈতিক প্রতিশ্রুতির নামে প্রতারিত হয়েছে, তাই খুব সহজে নেতৃত্ব পরিবর্তন করে না। তৃণমূল এখনও তাদের কাছে নিরাপদ, কারণ বিজেপির বিপক্ষে তৃণমূলই তাদের জন্য ঢাল। এই বোধ এখনও শক্তিশালী। তাই হুমায়ুনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোট কাটার নয়, ভোটারের বিশ্বাস জেতা। শেষে বলা যায়, হুমায়ুন কবির এখন এক রাজনৈতিক ধাঁধা। তিনি কি এক বিদ্রোহী নেতা যিনি সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবেন, নাকি তিনি সেই নেতা যিনি রাজ্যের সংখ্যালঘু ভোটের চাকা ঘুরিয়ে দেবেন? তিনি কি তৃণমূলের জন্য বিপদ নন? হয়তো তিনি সেই রাজনৈতিক মুহূর্ত যাকে তৃণমূল ভয় পাচ্ছে, বিরোধীরা চাইছে এবং সংখ্যালঘু ভোটাররাও এখনো পর্যবেক্ষণ করছে। এখনো নিশ্চয়তা নেই তার ভবিষ্যৎ কি, কিন্তু একটি ব্যাপার নিশ্চিত, তিনি যে ঝড় তুলেছেন তা এখনই থমবে না, বরং এটি আগামী রাজ্য নির্বাচনে প্রকৃত রূপ পাবে। হুমায়ুন হয়তো এখনো দাবি করতে পারেন না যে তিনি সরকার গড়বেন, কিন্তু তিনি নিশ্চয়ই দাবি করতে চাইছেন যে তিনি রাজনৈতিক সমীকরণ ভেঙে দিতে পারবেন। আর সেই দাবি এখন বাংলার রাজনীতির ভবিষ্যৎ চিন্তাকে নতুন দিক দিচ্ছে।